আমি ক্যামেরার সামনে বলছি, কেউ মেরে ফেলবে, কিছু অসুবিধা নেই। পার্থ চট্টোপাধ্যায় তার ঘরের ভেতরে বেশ কয়েকজনের নাম নিয়েছে, সেই নামগুলো আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। কোনো কারাপ্টেড লোক কিভাবে করে আবার ফিরে আসতে পারে, কিভাবে ফিরতে পারে, সেটা একটু বিচার্য বিষয়। শেষেও তিনি লিখছেন উত্তর চাই, উত্তর চাই না। আমি এটা ব্যাপারটা হচ্ছে একটা পলিটিক্যাল টার্ন নিয়ে নেবে, সো আই থিংক ইটস বেটার নট টু গো ইন অল দিস থিংস। আমাদের এই জেনারেশন এরা তো আগামী দিনের মেরুদণ্ড, এদের যদি মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয় তাহলে আগামী দিনের শিক্ষা ব্যবস্থা বলতে কিছু থাকবে না। খুব খারাপ অবস্থা। এবং সেখানে হয় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার মুখোমুখি জানতে চাইবেন যে আমার উত্তর চাই। কি উত্তর চাইছেন পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? পার্থ চট্টোপাধ্যায়কে কে ফাঁসিয়েছেন? পার্থ চট্টোপাধ্যায় তার ঘরের ভেতরে বেশ কয়েকজনের নাম নিয়েছেন, সেই নামগুলো আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় একটি চিঠি লিখেছেন বেহালাবাসীদের উদ্দেশ্যে, অর্থাৎ বেহালা পশ্চিমের যারা বাসিন্দারা রয়েছেন তাদের উদ্দেশ্যে, এবং সেই চিঠির শেষেও তিনি লিখছেন উত্তর চাই, উত্তর চাই। এই শব্দটা তিনি উল্লেখ করছেন কার উদ্দেশ্যে উল্লেখ করছেন? এই শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে উল্লেখ করছেন। পার্থ চট্টোপাধ্যায় কিসের উত্তর চাইছেন? পার্থ চট্টোপাধ্যায় তো চাকরি চোর, তিনি চাকরি চুরি করেছেন, কিন্তু তার সঙ্গেও কি আর কেউ ছিল? এবং সে পার্থ চট্টোপাধ্যায়কে ফাঁসিয়ে দিয়েছে, এমন কি ঘটনা ঘটেছে? এবং সেই উত্তরই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থ চট্টোপাধ্যায় চাইছেন? সেটা নিয়েই আজকের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের বিধায়ক, সম্প্রতি চাকরি চুরির দায় জেল খেটে এসেছেন, এবং জেল খেটে আসার পর তাকে বরণ করা হচ্ছে খুব অসাধারণ ভাবে। তিনি কতগুলো প্রেম করেছেন, তার কতগুলো বান্ধবী রয়েছে, সেগুলো আমাদের জানার কাজ নয়, এটা মেন স্ট্রিম মিডিয়ার জানার কাজ, আমাদের কাজ নয়। আমাদের কাজ সত্য উদ্ঘাটন করা। আপনাদের কাছে যে চিঠিটা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেইটার বিস্তারিত কিছু আলোচনা করব। তার কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় চিঠির শেষে তিনি উল্লেখ করছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে আগেও ছিলাম, এখনো অটুট, তবে উত্তর চাই। চাই কিসের উত্তর চাইছেন পার্থ চট্টোপাধ্যায়? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, পার্থ চট্টোপাধ্যায় ঘরের অভ্যন্তরে তিনি যখন বাড়ি ফিরলেন, তিনি যখন তার সারমেয়দের সঙ্গে খেলাধুলা করছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত লোকজন ছিলেন, পরিবারের লোকজন ছিলেন, তার যারা সহকর্মীরা তারা ছিলেন, এবং তাদের সঙ্গে কথোপকথনে পার্থ চট্টোপাধ্যায় বলছেন আমাকে ফাঁসানো হয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, যেই ষড়যন্ত্র নাকি নারদাতে হয়েছিল, বুঝতে পারছেন? এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তাকে কালিমালিপ্ত করা হয়েছে, এবং দলের নেতৃত্বের একটা অংশই নাকি এই কাজ করেছেন। কারা করেছেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই উত্তরই পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে চাইছেন, এবং সেই কারণের জন্য খুব ইম্পর্টেন্ট, তিনি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুহারে বিধায়ক এই নামে একটা চিঠি করেছেন, যে চিঠি প্রিয় নাগরিক বৃন্দ, অর্থাৎ নাগরিকদের উদ্দেশ্যে এই চিঠি। সেই চিঠির শেষ অংশে পার্থ চট্টোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট ভাবে উল্লেখ করছেন যে মমতা ব্যানার্জি নেতৃত্বে আগেও ছিলাম, এখনো অটুট। আপনারা হাইলাইট করে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এবং সেখানে বলেছেন তবে উত্তর চাই চাই। কি উত্তর চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? বলা বাহুল্য, পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পাওয়ার পরই তিনি জেলে বসে একটি চিঠি লিখেছেন, এবং জেল থেকে ছাড়া পাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। সেই চিঠি পাঠানো হয়ে গিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি উত্তরও চেয়েছেন। উত্তর চেয়েছেন এইটা যে সংবাদ মাধ্যম থেকে জেনেছি দল আমাকে সাসপেন্ড করেছে, দলীয় সংবিধানের কোন ধারায় আমাকে সাসপেন্ড করা হলো? প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ সেই উত্তর দেবেন কিনা জানা নেই। তবে এই চিঠির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি পার্থ চট্টোপাধ্যায় দিয়েছেন, সেই চিঠির মাধ্যমে দলের নবীন এবং প্রবীণ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসছে, কারণ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায় নব্য সেনাপতি আখ্যা দিয়েছেন। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কি বলেছেন না বলেছেন সেটা ক্রমশ প্রকাশ্য সামনেই আনবো, আপনাদের জানিয়ে রাখছি। সেখানে তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকবেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি জানতে চাইছেন কেন তাকে দল থেকে সাসপেন্ড করা হলো, এবং শুধু তাই নয়, তিনি যখন চিঠি লিখছেন বেহালাবাসীর উদ্দেশ্যে, তখন আবারও তিনি শেষের দিকে লিখছেন, যেটা প্রথমেই উল্লেখ করলাম, আবারও আপনারা হাইলাইটের অংশতে দেখতে পাচ্ছেন যে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগেও ছিলাম, এখনো অটুট, তবে উত্তর চাই চাই। অর্থাৎ কি উত্তর চাইছেন পার্থ চট্টোপাধ্যায়? তাকে কে ফাঁসিয়েছে সেই উত্তর চাইছেন। হ্যাঁ, এটা একমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের কাজ হতে পারে না,
এতগুলো টাকা পার্থ চট্টোপাধ্যায় মুখে মেখে নিয়েছেন ঠিকই, সেই কারণের জন্য তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে জেলে যেতে হয়েছে, তাকে হাসপাতালে যেতে হয়েছে, কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে এর নেপথ্যে একটা শার্প মাথা রয়েছে এই দুর্নীতির নেপথ্যে। সেটি কে? সেই উত্তরটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি জানতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। এবং আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করুন, যেই চিঠিটা আবারও দেখছেন আপনারা, যেই চিঠিটা এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় দুয়ারে বিধায়ক হিসাবে, দুয়ারে কিন্তু সরকার নয়, খুব ইম্পর্টেন্ট, দুয়ারে বিধায়ক এই শব্দ ব্যবহার করছেন, করে যে চিঠিটা বেহালাবাসীর উদ্দেশ্যে তিনি দিয়েছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো লোগো নেই। জয় হিন্দ, জয় বাংলা, মা মাটি মানুষের জয়, এমন কোন স্লোগান নেই। রয়েছে জয় হোক বেহালার, এই স্লোগানটা ব্যবহার করা হয়েছে, জয় হোক বেহালার, হাইলাইটে দেখতে পাচ্ছেন। এবং কোথাও তৃণমূল কংগ্রেসের তৈরি এইটুকু লেখা নেই, ত লেখা নেই। বুঝতেই পারছেন পার্থ চট্টোপাধ্যায় তাহলে কি অন্য কিছু ভাবছেন। হ্যাঁ, আর কয়েকদিনের মধ্যে বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হবে। আপনারা জানেন শীতকালীন অধিবেশনে এবারে পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন, এবং সেই দিকেই গোটা বাংলার মানুষ তাকিয়ে রয়েছেন, কারণ পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে কি বলেন সেটা আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে। তবে যেটা সূত্র মারফত জানতে পারছি, পার্থ চট্টোপাধ্যায় আগে তো তৃণমূল মহাসচিব, তার পাশাপাশি পরিষদীয় মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশে বসতেন, কিন্তু এবারে তার সিট চেঞ্জ হয়ে যাচ্ছে। এত বছর বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে তার সিট চেঞ্জ হচ্ছে, এবং হয়ে সেই সিটটা কিছুটা বিরোধী বেঞ্চ যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক কাছাকাছি পড়বে। বুঝতে পারছেন, তার ঠিক কাছাকাছি পড়বে, অর্থাৎ নওশাদ সিদ্দিকী বা এরা যারা বসেন তাদের ঠিক কাছাকাছি পড়বে। অর্থাৎ ধীরে ধীরে বিরোধী বেঞ্চের দিকে পার্থ চট্টোপাধ্যায়কে ঠেলে দেওয়া হচ্ছে। শাসক যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের কাছাকাছি পার্থ চট্টোপাধ্যায় খুব একটা থাকছেন না, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন পার্থ চট্টোপাধ্যায় তিনি সাসপেন্ড হয়েছেন দল থেকে, সেটা আলাদা ব্যাপার, তবে আর 5 জন বিধায়ক যেভাবে বিধানসভার অভ্যন্তরে ভূমিকা পালন করেন সেইভাবেই তিনি ভূমিকা পালন করবেন। কি বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আসুন শুনে নেওয়া যাক। সদস্য মন্ত্রিসভা থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বিধানসভা থেকে ওকে সাসপেন্ড করা হয়নি, ওর এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। উনি আসলে পরে বিধানসভাতে বসতে পারেন, আমি একটা সুটেবল জায়গা ওনাকে দেব। উনি অনেক দিনের প্রবীণ সদস্য, কোর্টের আমাদের কোর্টের কি বিচার্য বিষয় রয়েছে সেটা আদালত বিচার করবে, কিন্তু বিধানসভা তার নিয়মে চলবে। উনি যদি বিধানসভায় শীতকালীন অধিবেশনে আসতে চান আসতে পারেন, যদি কোনো বিষয়ের ওপর তার বক্তব্য রাখতে চান, সুযোগ যদি হয় আমি নিশ্চয়ই সুযোগ করে দেবো, অন্যান্য বিধায়করা যেন সুযোগ পান। সাধারণ বিধায়ক হিসেবে অন্যান্য বিধায়করা যা সুযোগ সুবিধা পান সেগুলো উনিও পাবেন। আপনারা শুনলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমরা বারবার বলছি একটা বিষয়, পার্থ চট্টোপাধ্যায় জেলে বসেও কোন এক মিডিয়ার কর্তার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাই ফোন যোগাযোগ করেছিলেন, এবং সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন আমি যদি বেরিয়ে আসি তাহলে অনেক সত্য সামনে উঠে আসবে। তাহলে ধীরে ধীরে কি সেই সত্য সামনে উঠে আসছে? রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বলেছেন পার্থ চট্টোপাধ্যায়কে যদি আপনারা দেখেন তাহলে চোর 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 স্লোগান দেবেন। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছেন, তিনি চোরেদের এই মুহূর্তে মহাসচিব হয়ে গিয়েছেন। তার জন্য প্রচুর মানুষ আজকে দিশেহারা হয়ে পথে ঘাটে রোদ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ চাকরি দুর্নীতির শিকার তারা হয়েছেন। এত চাকরি খেয়ে নিয়ে পার্থ চট্টোপাধ্যায় এই সমস্ত মানুষকে এবং সেই সংশ্লিষ্ট মানুষগুলো চাকরি প্রার্থীদের পরিবারদের অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। ফলে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ সেটা আমরা জানি, আমরা এতদিন ধরে দেখিয়েছি। আমরা চাই না পার্থ চট্টোপাধ্যায় কতগুলো বান্ধবী আছে সেগুলো দেখানোর, সেগুলো মেইনস্ট্রিম মিডিয়ার কাজ, সেগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টের কাজ নয়, কারণ আমরা টিআরপির প্রতি আকৃষ্ট নই। আমরা সত্যর দিকে এগোচ্ছি, এবং সেই সত্যটা হলো পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই দুর্নীতি ইস্যুতে আর কার নাম আছে। পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি উত্তর চাইছেন সেটাই সবচেয়ে বড় ব্যাপার। বারবার তিনি একটাই কথা বলছেন, উত্তর চাই। কি উত্তর চাইছেন? শীতকালীন অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় দেখা হবে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে যেই ঘরে বসেন তার ঠিক পাশের ঘরটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ সিএম করিডোর যেটা বলা হয়, সেই সিএম করিডোরের শেষ অংশে পার্থ চট্টোপাধ্যায় ঘর ছিল। বিধানসভার দ্বিতীয় বৃহত্তর ঘর। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘর, সেটা হচ্ছে সর্ববৃহৎ ঘর বিধানসভার, এবং তার ঠিক পাশেই পার্থ চট্টোপাধ্যায় বসতেন।
সেটা হলো দ্বিতীয় বৃহত্তম ঘর। সেই ঘরটি এই মুহূর্তে তালাবন্দি। হ্যাঁ, সেই ঘরটি নাকি রেনোভেশন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সেটা কি কারণে হচ্ছে আমরা জানা নেই। কিন্তু সংশ্লিষ্ট ঘরটিতে তো আর পার্থ চট্টোপাধ্যায় বসবেন না, তার নির্দিষ্ট কোনো ঘরও নেই। আর 5টা বিধায়ক যেরকম ভাবে এসে লবি সোফাতে বসে থাকে বা পেছন দিকে একদম শাসক দলের মুখ্য সচেতকের পিএস এর ঘরে যেভাবে বসে থাকেন সেভাবে বসে থাকবেন, তার কাজগুলো করবেন, যা লেখালেখি সেগুলো করবেন, সেগুলো আলাদা বিষয়। তবে পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে আর কোনো ঘর আপাতত পাচ্ছেন না। হ্যাঁ, কোনো কমিটিতে থাকবেন কিনা সেটা আপাতত জানা নেই, সেটা সম্পূর্ণভাবে স্পিকারের ওপর বর্তাচ্ছে। স্পিকার যা সিদ্ধান্ত নেবেন তাই নেবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি কি পার্থ চট্টোপাধ্যায় হবেন আসন্ন বিধানসভা যেই অধিবেশন রয়েছে সেখানে? এবং সেখানে হয় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার মুখোমুখি জানতে চাইবেন যে আমার উত্তর চাই। কি উত্তর চাইছেন পার্থ চট্টোপাধ্যায়? কি উত্তর চাইছেন? পার্থ চট্টোপাধ্যায় চিঠিতে লিখছেন যে আমি যদি কোন রকম ভাবে অর্থ নিয়েছি, এমন কেউ যদি থাকে তাদের নামে তাদের নাম আমাকে জানান। মানে আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি, অর্থ নিয়েছি, এমন কেউ থাকে তাহলে আমাকে জানান, আমি উপযুক্ত ব্যবস্থা নেবই। যারা আমার সততার ছবিকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করলো তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ। পার্থ চট্টোপাধ্যায় উল্লেখ করছেন সেকেন্ড পৃষ্ঠাতে সামাজিক অপরাধ, এবং সেটা খুব বোল্ড করে উল্লেখ করছেন, খুব বোল্ড। সামাজিক অপরাধ অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এবার হয়তো অনেক কিছু সামনে তুলে আনবেন, অনেক কিছু গল্প, অনেক কিছু ছবি, অনেক কিছু বক্তব্য তিনি সামনে তুলে আনবেন। তার এই চিঠিতেই, বেলাবাসীর উদ্দেশ্যে এই চিঠিতেই অনেক কিছু প্রকাশ্যে আসছে, অনেক কিছু প্রকাশ্যে আসছে। তৃণমূলের অনেকে ভাবছেন পার্থ চট্টোপাধ্যায় হয়তো ক্যান্ডিডেট হতে পারেন। সেটা যদি সেটিং হয়ে যায়, সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না মুখ খুলতে হবে না, তোমাকে ক্যান্ডিডেট করে দেবো ইত্যাদি ইত্যাদি, তাহলে সেটা আলাদা বিষয়, সেটা সম্পূর্ণভাবে ঘুরে যাচ্ছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যদি তার স্ট্যান্ড পয়েন্টে এখনো পর্যন্ত বজায় থাকেন, তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর চান, তিনি যদি এই যে তিনি উল্লেখ করছেন যে যারা করলো তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ, এই শব্দটা তিনি যে ব্যবহার করছেন, এইটা যদি তিনি লাগাতার স্ট্যান্ড পয়েন্টে বজায় থাকেন, নিজের জায়গায় বজায় থাকেন, কে অপরাধ করেছে সামাজিক তাকে ছেড়ে দেওয়া হবে না। পার্থ চট্টোপাধ্যায় মুখে মেখেছেন সমস্তটা, যা খেয়েছেন মুখে মেখেছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নেপথ্যেও যারা খেয়েছেন তারা তো খুব হোয়াইট কলার সেজে ঘুরে বেড়াচ্ছেন, সাদা জামা পরে ঘুরে বেড়াচ্ছেন, সাদা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছেন। ফলে তাদের যেই মুখ সেটা তো সামনে আসা প্রয়োজনীয়তা রয়েছে। তাই পার্থ চট্টোপাধ্যায় যদি এই স্ট্যান্ড পয়েন্টেই বজায় থাকেন তাহলে অনেক তথ্য বেরিয়ে আসবে। পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি তৃণমূলের কাছে একটা ভয়ঙ্কর ব্যাকফায়ার হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পার্থ চট্টোপাধ্যায় মুখ খুললেই অনেক তথ্য বেরিয়ে আসবে। তিনি ধীরে ধীরে মিডিয়াতে মুখ খুলছেন, তিনি তাৎপর্যপূর্ণভাবে ঘরের ভেতরে যারা বসেছিলেন তাদেরকে বলেছেন যে কে বা কারা তাকে ফাঁসিয়েছে, কে বা কারা, কত কোটি টাকার সমস্যা, কত কোটি টাকার লেনদেন নিয়ে প্রবলেম, এবং সেই প্রবলেমের জন্য আজকে কেবলমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে জেলে যেতে হলো। আর যারা শুধুমাত্র খেয়েছেন মুখে মাখেননি তারা বেঁচে গেল। এই যে ছবিটা সামনে চলে আসতে পারে পার্থ চট্টোপাধ্যায় যদি তার স্ট্যান্ড পয়েন্টে বজায় থাকেন। পার্থ চট্টোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার প্রশ্ন করতে থাকেন যে জবাব চাই, জবাব দাও, উত্তর আমার চাই, সংবিধানের কোন ধারাতে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো সেই উত্তরে যেমন পার্থ চট্টোপাধ্যায় চাইছেন, তিনি চিঠিতে লিখছেন যে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগেও ছিলাম, এখনো অটুট, তবে উত্তর চাই। সেই উত্তর কি পার্থ চট্টোপাধ্যায় পাবেন? এবং সেই উত্তর যদি না পান, মমতা বন্দ্যোপাধ্যায় যদি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা না করেন, তাহলে তার ফল কি হতে পারে সেটা ভবিষ্যৎ বলবে। তবে সাধারণ মানুষ কি বলছেন? পার্থ চট্টোপাধ্যায় একাই দায়ী নাকি না এর নেপথ্যে আরো বড় কোনো মাথা আছে, সেটা একবার সাধারণ মানুষের প্রতিক্রিয়া থেকে শুনে নেব। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে চলে গেছে, আমি যেটা বুঝেছি। আমি যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না। বলছেন একটা বিশাল র্যাকেট কাজ করছে, একজনের পক্ষে তো সম্ভব না এই কাজটা করা। না আমি নাম বলতে পারছি না, এর মধ্যে একটা র্যাকেট জড়িয়ে আছে, অবশ্যই প্রভাব পড়বে। আমাদের এই জেনারেশন এরা তো আগামী দিনের মেরুদণ্ড,
এদের যদি মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয় তাহলে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা বলতে কিছু থাকবে না। খুব খারাপ অবস্থা আছে, খুব খারাপ অবস্থা আছে, একদম বাজে অবস্থা আছে আমার বক্তব্য। পার্থ চ্যাটার্জি, হ্যাঁ, ও তো কেসে মামলা চলছে, ছাড়া পায়নি, জামিনে খাওয়াতে মামলা চলবে। পার্থ চ্যাটার্জিও জড়িত আছে, অন্য কোনো বড় মাথাও জড়িত আছে, অন্য কোনো বড় মাথায় জড়িত আছে, পার্থ চ্যাটার্জি অন্য কোনো বড় মাথায় জড়িত আছে। ওই সাথে তো আরো খারাপ অবস্থাই হবে, ছেলেমেয়েরা চাকরি পাবে না বেহাল অবস্থা। এখানকার ছেলেমেয়েদের তো বেহাল অবস্থা, চাকরি বাকরি কিছু হবে না। ছেলেমেয়েরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, রাজ্য ছেড়ে চলে যেতে, এখানে চাকরি হবে না। এখন তো দেখছি আমি, এখন অব্দি তো কোনো সলিউশন তো এখনো কিছু আসেনি। শিক্ষা এখনো তো যারা সবাইরা মানে যারা এখনো সব দিচ্ছিল তারা এখনো সেইখানেই আছে, কোনো না উপরে উঠছে খবর না খবর নিচে যাচ্ছে, সব একই লেভেলেই চলছে, বরং লেভেলটা আরো লো করে দিচ্ছে। ঠিক আছে, আর কোনো আপডেট কিছু নেই, বরং ডাউনফলই হচ্ছে। তোমার কি? আর তো হচ্ছে বলতে পারো তোমার মানে পার্থ চট্টোপাধ্যায় যিনি আছেন উনি হচ্ছেন মানে এমনি এতে আছে, ওনার উপরে কেউ একজন আছে, উনি হচ্ছেন কাজ করছেন, ওনার উপরে কেউ একজন আছেন যিনি কাজ বলছেন তাই এনে কাজ করছে, কিন্তু নাম খারাপ হচ্ছে না, আসল কথা হচ্ছে এটাই। বলছে উনি হচ্ছেন দাবার এতে যেমনি হয় না, হ্যাঁ, পেয়াদা আর পেছনে থাকে রাজা, তেমনি ওরকমই রাজা কেউ অন্য আছে, পেয়াদা আছে, পেয়াদাই এখানে ঝাড় খেয়ে যাচ্ছে তখন থেকে। বেহাল অবস্থা, শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা, দিদিএসও সব শেষ করে দিয়েছে, এভাবে চলতে পারে না। আমাদের ছেলে মেয়েরা সব কি ভবিষ্যৎ খুব নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, ছেলে মেয়েগুলো উচ্চশিক্ষিত হয়েছে, আমার নিজের মেয়ের কথাই বলছি। রিসেন্ট একটা পরীক্ষা দিল পাবলিক সার্ভিস কমিশনে, তাতে করে কাট অফ মার্কস উঠেছে 49, আমার মেয়ের উঠেছে 75, কিন্তু ওর লিস্টে নাম নেয়। এ থেকে কি বোঝা যায়? এ থেকে বোঝা যায় যে আগে থেকে সব সেটিং হয়ে গেছে, কাকে চাকরি দেবে কাকে চাকরি দেবে না। এই অজাগা পশ্চিমে একটা অরাজকতা চলছে, এভাবে চলতে পারে না, এগুলো উচিত নয়, এগুলো তো খুব খারাপ করছে। এছাড়া কি বলতে পারি বলুন? বেহালা পশ্চিম কে বলছে সেটা বড় প্রশ্ন, কে বলছে? সাধারণ মানুষ যারা তৃণমূল কি যারা ভোট দেয়, বর্তমানে আমি তৃণমূলকে ভোট দিয়েছি, কিন্তু বর্তমান সিচুয়েশন যারা হচ্ছে তাতে করে মনে হচ্ছে না এই সরকারকে রাখা উচিত। কারণ এই সরকারের প্রতিটা পদক্ষেপ ভুল। মানে একটা কি বলবো, সরকার যে আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে একটা ক্লাব চালাবার ক্ষমতা নেই, তারা রাজ্য চালাচ্ছে, এগুলো হতে পারে নাকি? ছেলে খেলা, মানুষকে যা বুঝাবে তাই বুঝবে, সেদিন চলে গেছে, মানুষের চোখ কান খুলে গেছে। এগুলো তো খুব অন্যায় কাজ, না? চরম অন্যায় কাজ। মাথা তো আছে, পার্থ চট্টোপাধ্যায়ের উপরে যে আছে সে কি জানতো না আমি রাজ্য চালাচ্ছি, আমি একটা ব্যবসা চালাচ্ছি, আমি ব্যবসায় কোন কর্মচারী কি চুরি করছে কি করছে না করছে আমি তো জানবোই, আমার কাছে সমস্ত কিছু আছে। তো সে কি জানবে না? সে নিশ্চয়ই জানতো, সে এখন চেপে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা তো মানে বলতে গেলে একটু কদিন আগে তো পার্থবাবু চলে এলেন। হ্যাঁ, আমি ক্যামেরার সামনেই বলছি, কেউ মেরে ফেলবে, কিছু অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তা একজন করাপ্টেড লোক কিভাবে করে আবার ফিরে আসতে পারে, কিভাবে ফিরতে পারে, সেটা একটু বিচার্য বিষয়, এটা আমার মনে হয়। এ পর্যন্ত বলতে পারি। এখন ঘটনা দাঁড়াচ্ছে কি জানো, একটা ব্যাপার, মানুষ কখন কি চাইছে সে জানে না, মানুষ কখন কি চাইছে সে নিজেই জানে না, সত্যটা কি মিথ্যেটা কি। দেখো বাবু, একটা কথা বলি, অভয়ার ব্যাপার নিয়ে তো তোমরা জানো, সব শুনেছো, সবকিছু জানো। অভয়ার খুনিরা কিন্তু চারদিকে ঘুরে বেড়াচ্ছে। ব্যবস্থাটা কি? কোনো ব্যবস্থাই কি সত্যিভাবে আমরা পাচ্ছি? সাধারণ মানুষ আমরা কেউ সাতমহলা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, একটু কোনোভাবে বেঁচে থাকতে চাই। সেই বেঁচে থাকাটাই কি আমরা সত্যি করে বাঁচতে পারছি? বড় মাথা অনেক আছে, কিন্তু সেভাবে করে আমি কিছু বলছি না, বলতে চাইছি না। তোমরা এই মানে এতে আছো, এই ডিপার্টমেন্টে আছো, তোমরা বুঝতে পারছো, জানো এক হাতে কখনো তালি বাজে না, একা কখনো কিছু হয় না। প্রভাব তো পড়বেই, এত বড় একটা ব্যাপার, বিশাল প্রভাব পড়বে, কিন্তু সেই প্রভাবকে কাটিয়ে ওঠার জন্য তেমন মানুষ চাই, আমরা তেমন মানুষের আশায় বসে রয়েছি। এখনকার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আমাদের সময় যা ছিল সেরকম মতন তো দেখি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি হয়তো প্রতিভা বেরোচ্ছে, নিশ্চয়ই বেরোচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই প্রতিভারা তারা পশ্চিমবঙ্গে কেন থাকতে চাইছে না সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, আগে যেমন দেখা যেত শিক্ষক ছাত্রদের মধ্যে একটা যে বন্ডিং, সেই বন্ডিংটাও যেন এখন আমরা উপভোগ করতে পারছি না। হ্যাঁ, এই আর আর কি বলবো, মোটামুটি মানে যেরকম আমরা একটা সার্টেন ইয়েতে যেমন আমরা একটা দেখতে পেতাম যে না, শিক্ষা ব্যবস্থা বেশ ভালো হচ্ছে, কিন্তু এখনকার ভালো কি মন্দ সেটা তো আমি পরিষ্কার করে বলতে পারবো না। কিন্তু এখন আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে যদি আরো শিক্ষাটাকে তোমার করতে পারা যায়, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে হয়তো আখেরে পশ্চিমবঙ্গের লাভই হবে, উন্নতি হবে।
কি বলবেন? আচ্ছা, এই বিষয়ে আমার কিছু বলার নেই। হ্যাঁ, কেননা আমি এটা ব্যাপারটা হচ্ছে একটা পলিটিক্যাল টার্ন নিয়ে নেবে। সো আই থিঙ্ক ইটস বেটার নট টু গো ইন অল দিস থিংস। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, এটাও বড় কঠিন প্রশ্ন। এই প্রশ্ন বলার মতন উত্তর হয়তো আমার কাছে নেই। এখন কি বলবো বলো, এটাও আমাকে একটু করে দিতেই হবে। আমি ঠিক করতে পারছি না। বড় মাথা একটু ওই আর কি, আমি যেটা আগেই বলেছি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যদি সকলে একসাথে চলতে পারি বা একটু ভাবনা চিন্তা করতে পারি, মানে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য, সেটা শুধু সাধারণ মানুষ নয়, রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসতে হবে, ভাবনা চিন্তা করতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গকে আমরা আন্তর্জাতিক ম্যাপে বা ন্যাশনাল ম্যাপে কতটা এগিয়ে নিয়ে যেতে পারি, এইটাই বলবো। আশা করছি ভালো, আমার খুব হোপ আছে। হ্যাঁ, পরিবর্তন হলে হয়তো ভালো হবে, বা আমি জানি না। ওই যেটা বললাম যে খুবই মানে আর কি, একটা যদি ভবিষ্যতে আমরা ভাবনা চিন্তা করি যে না, পশ্চিমবঙ্গকে শিক্ষা ব্যবস্থা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব, সকলকেই চিন্তা ভাবনা করতে হবে, শুধু নেতা মন্ত্রীদের বা কারণ নয়, জনতাকেও চিন্তা করতে হবে, এই আর কি। দেখুন, আমি আমার মতোই বলতে পারি, প্যারামিটার তো আমার কাছে নেই, বাট আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি, ডবল এমবিএ করেই আমি এখন মার্কেটিং করছি। তখন আমার এরকম টাইম হয়ে গেছে, আমি পরীক্ষা দিয়েছি মিউনিসিপ্যালিটিতে। কোন মিউনিসিপ্যালিটি হাইট রাখলাম, আগের দিন রাত্রিবেলা দেখলে আমার 19 নম্বরের নাম আছে, জেনারেল কাস্টে 23 জন নেবে। পরের দিন সকালে উঠে দেখলে আমার নাম্বার 29 নম্বরে চলে গেছে, 27 নম্বরে চলে গেছে। এই যে এই ডিফারেন্সটা ইতিমধ্যে হয়ে গেছে। এবং আমি যদি প্যানেলটা দেখি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তাদের নামই থাকবে অবভিয়াসলি, যারা এক্সাম দেয়নি। তো এরকম অনেক জায়গায় হয়েছে বলে আমার অফিস যেখানে ধর্মতলাতেই এত সমাবেশ হচ্ছে শিক্ষা মানে টিচারদের নিয়ে। ওদের চাকরিটা এইভাবে হয়েছে, প্যানেলে যাদের নাম নেই, যারা এক্সাম দেয়নি, তাদের রেফারেন্সে তাদের নামটা তুলে দেওয়া। তো এইভাবে যদি চলতে থাকে, পশ্চিমবঙ্গ এমনি তালমাতাল অবস্থায় আছে। শুধু পিকের পরামর্শে মমতা ম্যাম যেটা করছেন, সম্মান দিয়েই বলছি, এটা করছে লক্ষ্মী ভাণ্ডার, ওইটা দিয়ে ভোট পাওয়া যাবে। বা বেশি দিন শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি না করলে কিচ্ছু হবে না। শিক্ষা ব্যবস্থা এরকম হয়ে গেছে, আজকে টাটাকে তাড়িয়ে দেওয়ার পর, টাটা কিন্তু দিল্লিতে বা অন্য জায়গায় গিয়ে শিল্প করেছে, ওখানে অনেকে কাজ পেয়েছে, পশ্চিমবঙ্গে কাজ নেই। আজকে উইপ্রো, টিসিএস বা অন্য কোনো কোম্পানি এত লোক ছাঁটাই করছে, ছাঁটাই করার পর তাদের চাকরি কি হবে তারা কেউ জানে না। তাদের একটা ফ্যামিলি বেস আছে, একটা 50,000 টাকা 40,000 টাকা ইনকাম করে, তাদেরও মান্থলি ইএমআই আছে। ইএমআই না দিতে পারলে সবাই বাড়িতে ভিজিট করবে, ফ্যামিলি প্রবলেম করবে, তাদের বাচ্চারা স্কুলে পড়ে সেই নিয়ে প্রবলেম করবে। তো এই যে এই জিনিসগুলো না করে, এই জিনিসগুলো না এনথ্রু করে কিন্তু সবাই চাকরি থেকে ছাঁটাই করছে। তো এই জিনিসগুলো না করে সবাইকে চাকরিতে রেখে বা চাকরি উন্নত করা, এটা সরকারের একটু লুক আউট করা উচিত। আর শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি এটাই বলবো যে শুধুমাত্র প্রাইভেট কলেজ বা এইগুলো নিয়ে কাজ করলে হয় না, গভর্নমেন্টে এন্ট্রিটা বাড়ানো উচিত। তখন আমি আমার মতে যেটা বললাম, ডবল এমবিএ করে আমি মার্কেটিং করছি, তখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি আমার মাকে ছেড়ে বাইরে যেতে পারবো না। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরকম চাকরি নেই, যেখানেই যাবো না কেন যে এক্সপিরিয়েন্স বলো, ফ্রেশার্স বলো, 14, 15, 16, 20,000 টাকা স্যালারি দেবে, যেটা নিয়ে হয় না আলটিমেটলি। না, অনেক বড় মাথাই আছে, এক হাতে যেমন তালি বাজে না, ঠিক তেমনি বড় মাথা না থাকলে কিন্তু সমাজে যারা ছোট ছোট কাজ করছে তারা আসতে পারবে না। আজকে আমার উপরে আমার সিনিয়র আছে, আমার উপরে আমার সিনিয়র আছে, একটা চেন লাইন কাজ করে। তো চেন লাইনের বটম আর মাঝখানে যদি কারোর মুখ আর তুমি লেজ না ধরো, মিডিল পোর্শনকে ধরে তোমার কাজ নেই। তখন তোমার মাথা লেজ যদি ধরতে পারো তবেই হবে। এবার আপনারা আশা করি বুঝতেই পারছেন যে মাথাটা কি। তখন পার্থ চট্টোপাধ্যায়কে আবার লোকে চাইছে না, লোককে চাওয়ানো হচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সগুলো যখন মানুষে বুঝতে পারবে তখনই হবে। এমনকি আমি দেখুন, অনেক বছর হয়ে গেছে ভোট দিচ্ছি, এরকম অনেক জায়গায় হয়েছে যে ভোটে আগের কাউন্সিলর যিনি ছিলেন, আমি নাম করে বলতে পারি, স্বপ্না ম্যাম, যিনি ছিলেন অত্যন্ত ভালো কাউন্সিলর ছিল, বাট তার পরিপ্রেক্ষিতে এখন যে কাউন্সিলর এসছে, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, আমাদের ভোট বুথে আগুন পুড়িয়ে আগের বার কিন্তু উনি কাউন্সিলর হয়েছে। তো এই জিনিসগুলো, তো সেখানে কিন্তু মানুষ কিন্তু এখন যে কাউন্সিলর তাকে চায়নি, জোর করে চাওয়ানো হয়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী বাড়ি ফিরে এসছে, এটাই আমার চোখে প্রথম ধরা পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন সবচেয়ে ভালো যারা এই কথাটা বলে যে আইনের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে, সেটা রাজনৈতিক নেতারা। আপনাকে কালকে পুলিশ একটা ধারায় মামলা দিল আর আপনাকে কোর্টে ধরে নিয়ে যাচ্ছে, আপনি কি বলতে পারবেন আইনের ওপর আমার আস্থা আছে? পারবেন না। একমাত্র ভারতবর্ষের রাজনৈতিক নেতারা বলতে পারে আইনের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে।
এই সবটা একই একই, মানে আপনি শুধু শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন করছেন আমি জানি না। দেখুন, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, পার্থ চট্টোপাধ্যায় তো অবশ্যই নয়। আছে বড় মাথা, তো বড় মাথার গল্প আমরা আরজি করেও শুনেছি, বড় মাথার গল্প আমরা একাধিক দুর্নীতির ক্ষেত্রে শুনেছি, কিন্তু বিষয় সেটা নয়। বিষয়টা হচ্ছে, ধরুন আজ পার্থ চট্টোপাধ্যায় কেন, এটা মানে সাংবাদিক মহলে বা কোনো জায়গায় কোনো জায়গায় একটা গুঞ্জন অনেক সময় শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে যারা ছিল না তারাই হাজত ঘুরে আসছে। হ্যাঁ, এবার বিষয়টা যদি এরকম হয়, সেই এক ব্যক্তি এক পদ থেকে যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, তাহলে তো কোনো দুর্নীতিরই মানে সঠিক অর্থে তদন্ত হবে না। মানে যাকে আমি পছন্দ না তাকে আমি হাজত ঘুরিয়ে আনলাম, আর যাকে পছন্দ সে বাইরে রইল। এখন এটা শুধু শিক্ষা দুর্নীতি দিয়ে বিষয়টাকে আলাদা করে বললে আমার মনে হয় এটা খারাপ বলা হবে। এটা একটা মানে রাজ্য জুড়ে বেসিক্যালি এটা বাইনারি চলছে, যে বাইনারিটার মানে আমার ব্যক্তিগত মত যে নবতম সংযোজন হচ্ছে এসআইআর এর আতঙ্কটা। অলরেডি কিছু ইউটিউবার কিছু তারা অলরেডি কিছু এই কোশ্চেন রেজ করতে শুরু করেছে, যে এই যে অনেকের বাড়িতে তালাবন্ধ দেখা যাচ্ছে, তারা দলে দলে বাংলাদেশ পালিয়ে যাচ্ছে বা আত্মহত্যা করছে। এই যে জিনিসগুলো তৈরি করা হচ্ছে, মানে এসআইআর এর বিষয়টা লঘু হয়ে যাচ্ছে, বাংলাদেশি তত্ত্বটা বেশি সামনে এসে যাচ্ছে। হ্যাঁ, এসআইআর তো প্রয়োজন, এসআইআর 2002 সালে হয়েছে, এসআইআর তো খুব স্বাভাবিক একটা বিষয় এবং একটা স্বাভাবিক প্রক্রিয়া ইলেকশন কমিশনের। হ্যাঁ, আর এটাও ঠিক যে ইলেকশন কমিশন স্বশাসিত সংস্থা হলেও তার কর্মচারীরা হয় রাজ্যের নয় কেন্দ্রের, তা তাদেরকে দিয়েই কাজ করাতে হবে। এটা আমি বলি 2011-র পর থেকে পশ্চিমবঙ্গের মানুষ, আগে বলা হতো না যে পশ্চিমবঙ্গ মানুষ একটু অন্যরকম ভাবে, হ্যাঁ তারা একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করে, হ্যাঁ তারা কালচারালি এডুকেশনালি অনেক এগিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায়। আমি যেটা বলি 2011-র পর থেকে পশ্চিমবঙ্গের মানুষের মননের পরিবর্তন ঘটেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় সাফল্য। মানুষের মনের পরিবর্তন ঘটিয়ে দিতে পেরেছে। হ্যাঁ, আগে আপনার রাস্তা খারাপ থাকলে আপনি গালমন্দ করতেন, এখন আপনি গালমন্দ করেন না। আপনার শ্মশান সাজিয়ে দিল, আপনার পুকুর সাজিয়ে দিল, আপনার ঘাট বাঁধিয়ে দিল, আপনি তাতে খুশি। তাহলে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে এবং এটাই তার সবচেয়ে বড় সাফল্য। এইটাই তার সবচেয়ে বড় সাফল্য। সে মানুষকে মাংস ভাত খাওয়াটা শিখিয়ে দিয়েছে, সেটা সপ্তাহে একদিন খাবে, কিন্তু রোজ ডাল ভাত না খেলেও তার অসুবিধা নেই। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। আমরা এই প্রতিবেদনের শেষ অংশে চলে এসেছি। একটাই প্রশ্ন, একটাই বিষয় আবারও সামনে উঠে আসছে, পার্থ চট্টোপাধ্যায় কিসের উত্তর চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? সেই উত্তর কি মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন? পার্থ চট্টোপাধ্যায় যা খেয়েছেন মুখে মেখেছেন, কিন্তু যে খেয়ে মুখে মাখেনি তার নাম কি প্রকাশ্যে আসবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা কি মনে করছেন কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।